সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় বিদ্যুৎ বিপর্যয়, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ হোসাইন, পরিচালক পাওয়ার সেল। মাঝখানে আছে অধ্যাপক ডক্টর বদলুম, আমি দুঃখিত, মোহাম্মদ হোসেন, মহাপরিচালক পাওয়ার সেল। মাঝখানে আছেন অধ্যাপক ডক্টর বদরুল আলম, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই প্রান্তে আছেন অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ, উপদেষ্টা, ক্যাপ। তবে আলোচনা শুরু আগে চলুন দেখে নিই এখনকার প্রধান শিরোনামগুলো। জাতীয় গ্রিডের সঞ্চালন লাইন ট্রিপ করায় উত্তর ও দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়। আগামীতে বিদ্যুৎ বিভাগের সবাইকে সক্রিয় হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রী। চট্টগ্রামে দুপক্ষে হট্টগোলে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিএনপির কর্মী সভা পণ্ড, বাগবিতণ্ডা, চেয়ার ছোঁড়াছুড়ি, ভাঙচুর। সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে যে কোনো পরিস্থিতিতে অংশ নেবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। সহায়ক সরকার বলে কিছু নেই, আস্থা রাখতে হবে জনগণের উপর, পাল্টা জবাব নাসিমের। হাওড়ে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে সিলেটের প্রধান প্রকৌশলী সহ 3 জন সাময়িক বরখাস্ত। নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত, জানালেন পানি সম্পদ মন্ত্রী। এবং রাজধানীতে বাড়ি ভাড়ার সঙ্গে সার্ভিস চার্জের বিড়ম্বনায় নগরবাসী, নির্ধারণ হয় মালিকদের খেয়াল খুশি মতো, আছে হয়রানির অভিযোগও, নীতিমালা করা তাই। মোসাম্মা বলেন, এখন বিদ্যুতের কি অবস্থাটা আমাদের এই মুহূর্তে? আপনি যতটুকু তথ্য নিয়ে আসছেন, মানুষ জানতে চায় আসলে এই বিপর্যয়টা কত তাড়াতাড়ি কাটানো সম্ভব। হ্যাঁ, বিপর্যয় শব্দটা যখন আপনি নিয়েছেন, অবশ্যই এটা আমি বলবো যে ট্রিপ বলেছেন, আংশিক তো বিদ্যুতের বড়সড় একটা বিভ্রাট হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আপনি জানেন, সংগত কারণে গতকাল রাত্রে উত্তরাঞ্চল সহ একটা বড় সড় ঝড় এবং টর্নেডো আকার ধারণ করে, এবং তখনই কিন্তু আমাদের যে উত্তরাঞ্চলে কিন্তু ডিস্ট্রিবিউশন লাইনগুলো কিন্তু আপনি জানেন, যখন ঝড় বৃষ্টি হয় আমাদেরকে এগুলো ডিস্টার্ব করতে হয়, নাহলে বড়সড় দুর্ঘটনা করতে পারে, গাছ পড়ে যেতে পারে, মানুষের উপর পড়তে পারে। সেই কারণে আমরা অফ করে রাখা হয়। ঢাকা তো এটা কোনো কোনো জায়গায় করতে হয়, যদি ঢাকার অবস্থাটা একটু ভালো, কারণ এখানে তো অত বন জঙ্গল গাছপালা নেই, বন্ধ করে। এটার ইনসিডেন্টালি কোইন্সিডেন্সের পরপরই আজকে গতকালেই যেটা হলো যে এই টর্নেডোরই একটা ইয়েতে আমাদের যে আশুগঞ্জ সিরাজগঞ্জে গ্রিড সঞ্চালন লাইনটা আছে, সেটার একটা টাওয়ার বিধ্বস্ত হয়। আমরা আপনি জানেন যে এটা কিন্তু একটা নতুন একটা ইয়ে ছিল। এর আগে আশুগঞ্জ ঘোড়াশাল থেকে যে ঈশ্বরদী, ওই লাইনটা দিয়ে কিন্তু আমাদের বিদ্যুৎ, মানে এখন এটা সরাসরি আপনি বলছেন আশুগঞ্জ টু ঈশ্বরদী, আগে তো ঘোড়াশাল ঈশ্বরদী ছিল। এক্স্যাক্টলি, এখন হলো আশুগঞ্জ টু সিরাজগঞ্জ ডাইরেক্ট চলে যাচ্ছে উত্তরবঙ্গ, মানে আর ঘোড়াশালের মধ্যে কিছু নাই। এবং আমরা চেষ্টা করছি যে ম্যাক্সিমাম বিদ্যুৎটাই কিন্তু ইভাকুয়েট করতে ওই লাইন দিয়ে সবসময়, এটা হওয়ার পর থেকে, এবং যার কারণে উত্তরাঞ্চলে কিন্তু অনেক স্বস্তি। হ্যাঁ, এবং গ্রেটার ময়মনসিংহ যে সমস্যাগুলো ছিল কিছুটা কিন্তু ওখান থেকে কভার দেওয়া যেত। তো এই দুর্ঘটনা ঘটার সাথে সাথেই যেটা হয়, আপনি বুঝেন যে পুরো লোডটা পড়ে আসছে যে আপনার এই ঘোড়াশাল ঈশ্বরদী এই লাইনটাতে, যার কারণে আপনার কিছু জায়গায় এটা ট্রিপ করে। প্রিকশনারি যখন আপনার কোনো একটা লোডের অতিরিক্ত নেয়, যে সেফটি রিলেগুলো আছে সেগুলো অপারেট করে পাওয়ার প্ল্যান্টকে সেভ করার জন্য, সাবস্টেশনগুলো সেভ করার জন্য, এবং সেটা ট্রিপ করার ফলে হয় যেটা হয় যে তখন আবার ক্যাসকেডিং একটা ইফেক্ট কাজ করে, এবং ক্রমান্বয়ে কিন্তু ওই এলাকার বিদ্যুৎ কেন্দ্রগুলিকে সেফটি জোনে রাখার জন্য সেগুলো ট্রিপ করে যায়। ন্যাচারালি যখন বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে, লোডগুলো কিন্তু হয়ে গেছে, এবং সেটার সাথে সাথে কিন্তু আমাদের বিদ্যুৎ কর্মী যারা আছে, আমাদের গ্রিডের লোকজন, সংশ্লিষ্ট জেনারেশন প্ল্যান্টগুলোর, আমরা এগুলোকে রেস্টোর করার কাজ শুরু করি। এখন যে অবস্থা আছে যে আমাদের হলো, আমি আপনার এখানে আসার আগে দেখলাম যে আমাদের মোট ৭,৮০০ মেগাওয়াটের মতো জেনারেশন উৎপাদন হচ্ছে। 2-3টা বিদ্যুৎ কেন্দ্র, এগুলো জানেন যে একবার বন্ধ হলে চালু করতে গেলে 2-3টা বিদ্যুৎ কেন্দ্র এখনো রেস্টোর করা যায় নাই। আশা করি যে আজকে রাতের মধ্যে এগুলো রেস্টোর হয়ে যাবে। তাহলে এই লাইন ছাড়া এই লাইনের বিকল্প লাইন দিয়ে কি আপনি পুরোটা দিতে পারবেন? এই লাইনের বিকল্প লাইন দিয়ে আমাদেরকে এখন চালাতে হবে, এবং ওটার কাজ আশুগঞ্জ, যেটা আশুগঞ্জ সিরাজগঞ্জ, যেটা যমুনা ব্রিজের উপর দিয়ে ঘোড়াশাল ঈশ্বরদী, এটা এখন
ইয়েতে আছে, কিন্তু যেটা হলো যে আশুগঞ্জ যেটা যমুনা ব্রিজের উপর দিয়ে গেছে, দুটো 230 জি, তার মানে এটা এখন প্যারালাল, আপনারা এই বিকল্প পথে এক্স্যাক্টলি। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি ট্রিপের বাংলাটা কি হবে, আমরা কি শব্দ ব্যবহার করব, সবাই আজকে জানতে চেয়েছে ট্রিপের বাংলাটা কি হবে? ট্রিপের বাংলা বলতে পারেন যে অনেকটা যে এটা যেটাকে বলবো যে মেকানিক্যালি শাটডাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি বন্ধ করছি না, মেশিন ইটসেলফ জিনিসকে আউট করে নিচ্ছে সিস্টেম থেকে, এটাই ট্রিপ করা, এটাই ট্রিপ করা। জি আচ্ছা, তা হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে এই জায়গা দিয়ে আপনারা ঘোড়াশাল ইস্যু দিয়ে জি তারপর দেখা গেল যে খুলনাতেও মনে হয় খুলনাতেও ঠিক করে গেছে ওদের এখান থেকে যে মানে ওই আলটিমেটলি তো এই দুটোই কিন্তু আগে তো একটাই ছিল যে ঘোড়াশাল থেকে ঈশ্বরদী হয়ে কিন্তু উত্তরাঞ্চলে যেত, আর আশুগঞ্জ সিরাজগঞ্জ এটা একটা ডাবল ইয়ে হলো আর কি, মানে প্রভিশন থাকলো, প্রভিশনটা হলো আর কি। এখন এটা বন্ধ হয়ে যাওয়াতে ওটার উপরে আমাদেরকে নির্ভর করতে হচ্ছে, এবং এটা রেস্টোরেশনের কাজ আমাদের চলছে জোরে, এবং আশা করি যে এটা ঠিক হয়ে যাবে। মানে কিন্তু টাওয়ারটা যেভাবে পড়েছে এই টাওয়ার তো 2-1 দিনে তৈরি হবে বলে আমার মনে হয় না। এটা একদম বাস্তবতা যে টাওয়ারটা আপনি মেঘনা ক্রস করে গেছে ওখান দিয়ে ওই পাশে। একটা ভালো যে ফাউন্ডেশনটা ঠিক আছে। আচ্ছা, ফাউন্ডেশন ঠিক আছে, ফাউন্ডেশন ঠিক আছে, এগুলো তো স্টিল স্ট্রাকচারের তো অনেকটা মানে আপনি বলছেন যে ফাউন্ডেশন যেটা বেসমেন্ট ঠিক আছে, কংক্রিটের যে বেসমেন্টটা ঠিক আছে, বেসমেন্টটা ঠিক আছে। স্যার বলেন, আমাদের বিদ্যুৎ ব্যবস্থার যে জায়গাটা এবং সবচেয়ে বড় দুর্বল জায়গাটা হচ্ছে সঞ্চালন লাইনগুলো। হ্যাঁ, বহু দিনের পুরনো এই সঞ্চালন লাইনগুলোর জন্যই যে বিদ্যুৎ উৎপাদন করে সেই বিদ্যুৎটাও কিন্তু মানুষের কাছে পৌঁছে না। আমার মনে সঞ্চালন লাইনের ব্যাপারে শামসুল আলম সাহেবকে বলতে দিলে ভালো হয়। এই যে পাওয়ার ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, আমি বরং বিদ্যুতের ওভারঅল বিষয়টাকে নিয়ে অ্যাড্রেস করব। বলেন স্যার। আমি মাহমুদ হোসেনের যে বললেন সেই জায়গাটা কিছুটা স্পষ্টকরণ করা দরকার। রাত্রে যে আশুগঞ্জের যে গ্রিড ফেলটা করে টাওয়ার পড়ে যাওয়ার কারণে, তখন ওই যেসব লোড মানে ডার্ক হয়ে যায়, বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, সেটা বিকল্প ট্রান্সমিশন লাইন দিয়ে সেটা রিস্টোর করা গেছে। সুতরাং পরে আজকে বেলা 11টার সময় যেটা ঘোড়াশাল টু ঈশ্বরদী, যেটা দিয়ে এপার থেকে ইন্টারকানেক্টর দিয়ে ওপারে বিদ্যুৎ যায়, সেইটা ফেল করে। এবং সেই ফেল করাটার সঙ্গে 2014 সালে যেটা গ্রিড জাতীয় বিপর্যয় হলো, সময় যেটা ভেড়ামারা 2014 তো না, 13 সালে মানে রাতের বেলা যেটা যেটা ফেল ব্ল্যাকআউট যেটা হলো, সেটা হয়েছিল পরে খুঁজে পাওয়া গেছিল যেটা ভেড়ামারার ইয়া থেকে সেটা হয়েছিল যে আকস্মিকভাবে 500 মেগাওয়াট বিদ্যুৎ যখন আপনার ট্রিপ করলো ইন্ডিয়ান সার্কিট থেকে আশা থেকে ইম্পোর্ট পাওয়ার, তখন যে লোড সেই সময় ছিল, সেই লোডটা আমাদের জেনারেটরের মধ্যে যে ডিস্ট্রিবিউট হয় অটো, তারা সেই লোডটা ক্যারি করতে পারলো না। যেই ক্যারি করতে তাদের জন্য প্রত্যেকের ওভারলোড হলো, একটার পর একটা আপনার সিনক্রোনাইজেশন ফেল করলো, শাটডাউন হয়ে গেল। আর পুরো সেম প্রসেস কিন্তু এখানে হয়েছে। অর্থাৎ আপনার ঘোড়াশাল থেকে যে পাওয়ারটা যাচ্ছিল ওপারে আর ইন্ডিয়া থেকে আসছিল এপারে, ব্যাপারটা একই রকম। ইন্টারকানেক্টর দিয়ে যে পাওয়ার যাচ্ছিল সেই পাওয়ারটা ফল করলো। ফল করার সঙ্গে সঙ্গে দুটা কারণে ফল যে হলো লোডটা তখন ওই পারে জেনারেটর গুলো ডিস্ট্রিবিউটর তারা ক্যারি করে নিতে পারলো না, না নিতে পেলে তারা ক্যাসকেডিং হয়েতে, যে কথাটা কিছুটা আমাদের মোহাম্মদ হোসেনের কথায় এসছে, ক্যাসকেডিং হয়েতে একটার পর একটা ফেল করে গেল। এখন ফেল করার পরে রেস্টোরের ব্যাপারটা আসলো। রেস্টোরের ব্যাপারটা তখন তো লোড আপনার জেনারেটর একটার পর স্টার্ট করে লোড সেইভাবে গ্র্যাজুয়ালি বৃদ্ধি করে তার উপরে চাপিয়ে তাকে সামঞ্জস্যতা বিধান করে আপনাকে আনতে হবে। গতবারে যে জিনিসটা দেখা গিয়েছিল যে ছোট ছোট জেনারেটরগুলো প্রাইভেট সেক্টরে যারা আছে তারা ডেড বাসে আপনার জেনারেটরগুলো কানেক্ট করতে সাহস পায়নি, তারা আগিয়ে আসেনি, যে কারণে গতবারে সিচুয়েশন রেস্টোর করতে অনেক সময় লেগেছে। আচ্ছা, এখন ন্যাশনাল ব্ল্যাকআউট গেল এই ব্যাপারটা। ঠিক একই অবস্থাটা আমি মনে করি আরো আগে রেস্টোর করা সম্ভব ছিল। এই ব্যাপারটা এবারও কিছুটা যে কাজ করিনি ভেতরে সেটা নয়। মন্ত্রী মহোদয় কিছুক্ষণ আগে যেটা বললেন যে বিদ্যুৎ খাতকে সজাগ বা সতর্ক এরকম একটা কথা বললো, তার মানে এখানে কোনো জায়গায় একটা শিথিলতার ব্যাপার আছে। আপনি যে কথাটা আমাদের সামনে আলোচনা করছিলেন যে আমরা এরকম বিপর্যয়ের মধ্যে আছি, কারণটা কেন হচ্ছে কোথাও থেকে কোনো কথা নেই। এই সংবাদটা দেওয়া দরকার ছিল, কিন্তু এই সংবাদটা কে দেবে? জাতীয়ভাবে কাউকে এই দায়িত্ব দেওয়া নেই। তা নাহলে তো যদি থাকতো কারো সে দিত সংবাদটা। কেউ
ইনফরমেশনটা দেওয়ার ঠিক হবে কিনা জানলেও বলেনি, কারণ তার তো দায়িত্ব না, সুতরাং সে আগ বাড়িয়ে রেফারেন্স হতে যায়নি। তার মানে আলটিমেটলি দীর্ঘক্ষণ সময় আপনার মতো একজন সাংবাদিক বা আপনার হাউজের পক্ষে প্রকৃত কারণ অনুসন্ধান করতে অনেক সময় কেটে গেছে। এটা আনইউজুয়াল। একটা সংবাদ মাধ্যমের পক্ষে এই সংবাদ কারোর কাছে সে খুঁজে পাচ্ছে না, তাহলে তো মানুষের কাছে যাদেরকে আমি বলছি এখানে তারা কেউই কিন্তু বলছে না আমি জানি না মানে সে দায়িত্ব নিচ্ছে না যে তার বলাটা ঠিক হবে কিনা, এই কারণে। আর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। এইবার আসেন আপনি যে প্রশ্ন করেছেন ট্রান্সমিশন লাইনের, আমাদের দেশের ট্রান্সমিশন লাইনের কোয়ালিটির দিক দিয়ে সেটাকে সাবস্ট্যান্ডার্ড বলা যাবে না, এইটা হচ্ছে মুদ্রা কথা। যদি আপনি কারিগরি দিকে বিবেচনায় আনেন, এইখানে ট্রান্সমিশন লাইনের ফেলিওর নেই। ট্রান্সমিশন লাইন এই পার থেকে বিদ্যুৎ ঘাড়ে করে নিয়ে যেও পারে দেবে, তার মধ্য দিয়ে যাবে, তার কোনো ফেলিওরের কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটেনি। বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে যতটা তার চাহিদা ততটা দিতে পারেনি, চাহিদার এন্ডে মানে ডিস্ট্রিবিউশন এন্ডে চাহিদা বেড়ে যাচ্ছে, সেই চাহিদা না দিতে পেরে জেনারেটরগুলো ফেল করার পরে এখন জেনারেটরগুলো রিস্টোর করার পালা, সেটাও কনজিকিউটিভ ওয়েতে যে রেস্টোর করার জন্য যে প্রসেসে যাওয়া, তার জন্য যে ধরনের প্রস্তুতি থাকা, সেই প্রস্তুতিতেও ঘাটতি আছে। ঘাটতি কি, আপনার জেনারেটরগুলো যদি সেই ধরনের প্রিপারেশন না থাকে, তারা যদি মনে করে যে কোনো ধরনের ট্যানজেন্টে একটা চাপ থাকে, যে ধরনের ভোল্টেজে ভোল্টেজের তার থেকে বেশি ওভার ভোল্টেজ হয়ে যায়, তখন একটা স্ট্রেস পড়ে, তার তার শাফটে প্রেসার পড়ে, তো টারবাইনগুলো ভেঙে যেতে পারে এবং অনেক সময় এরকম দুর্ঘটনায় ভেঙেও যায়। তো একটা প্রাইভেট প্ল্যান্ট সে তার জেনারেটর ভেঙে যাওয়ার মতো বা ধ্বংস হয়ে যাওয়ার মতো ঝুঁকি নেবে কেন? সুতরাং স্বভাবতই এই সব অবস্থায় সে পিছিয়ে থাকে। এখন আসেন, আমি এইবার যে কথাটাই বলতে চাই যে আমরা কতগুলো আত্মঘাতী কাজ করেছি বা করে যাচ্ছি। এই যে লোড গ্রোথটা, আজকে না হয় যে প্রশ্ন আছে যে ওই সাইডে যেভাবে পাওয়ার যাচ্ছিল আশুগঞ্জ দিয়ে ওই সার্কিটের পাওয়ারটা ডিস্ট্রিবিউট করতে যেয়ে আলটিমেটলি ডিমান্ডটা বেড়ে যাওয়ার কারণে এখান থেকে পাওয়ার সাপ্লাইটা এডিকুয়েট যাচ্ছে না, ওইখানকার জেনারেটররা লোড ক্যারি করতে পারলো না। সুতরাং যেখানে পিকটা ফর্ম করে, সেকেন্ড পিকটা ফর্ম করে ইভিনিং এ, আর ফার্স্ট পিকটা সেকেন্ড পিকের তুলনায় ইভিনিং এর পিকের তুলনায় কম পিক থাকে, সেই পিকেই সে শাটডাউন করে গেল। এখন আপনি আসেন, এই ব্যাপারটি আমি জানি না মোহাম্মদ হোসেন সাহেব কিভাবে দেখবেন, আমি যেভাবে দেখি সেইটা পরিষ্কার করি যে আপনি প্রত্যেকটা ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়ন করার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করে রাস্তায় নেমে গেছেন, অর্থাৎ আপনি লোড বাড়াচ্ছেন। ঠিক আছে, আপনি সেই অনুপাতে বিদ্যুৎ উৎপাদন করতে পাচ্ছেন কিনা, সেই অনুপাতে বিদ্যুৎ আপনি সঞ্চালন করতে পাচ্ছেন কিনা, আপনার ডিস্ট্রিবিউশন সার্কিটে সেই অনুপাতে ক্যাপাসিটি আছে কিনা। এখন আসেন প্রোটেকশন সিস্টেম, ডিস্ট্রিবিউশন সার্কিটে লো ফ্রিকোয়েন্সি রিলে লাগানো থাকার কথা, এবং সেই রিলেগুলো যদি থাকে তাহলে ওই ফিডারে যদি বেশি লোড বাড়ে অটোমেটিক্যালি রিলে তাকে ডিসকানেক্ট করে দেয়। দেখবেন যে আনশিডিউল লোডশেডিং গ্রীষ্মকালে হরহামেশাই দেখা যায়, আর গ্রামে তো প্রত্যেক রাউন্ড ইয়ার যে কোনো সময় লোডশেডিং বলছে না, কিন্তু আমি আমার এলাকা, আমি আমার জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গা, তো আমি ওখানে দেখছি তো ফ্রিকোয়েন্টলি এই জিনিসটা একটা আছে যে আনশিডিউল লোডশেডিং, সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সির রিলের কারণে যখনই বাড়ে সে তখন কাট ডাউন করে দেয়, যখন লোড আবার নেমে আসে সে তখন আবার অন হয়, তার মানে মাঝে মাঝে যায় মাঝে মাঝে আসে, এরকম অবস্থা। আর শিডিউল লোডশেডিং তো আছে যে আমার আছে এত মেগাওয়াট দিতে পারছে এত মেগাওয়াট, সুতরাং এই সার্কিটটা অফ করে দিলাম, দ্যাট ইজ দ্য শিডিউল লোডশেডিং এবং আনশিডিউল লোডশেডিং। এই আনশিডিউল লোডশেডিংটা হাই ভোল্টেজ মানে ডিমান্ড বেড়ে গেলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়, লো ফ্রিকোয়েন্সির ইফেক্ট আসে। সেই লো ফ্রিকোয়েন্সির ইফেক্টটা যখন বড় আকারে হয় তখন আপনার জেনারেটর ট্রিপ করার সম্ভাবনা থেকে যায়। এখন আপনি যদি লোডের এন্ডে এটা যদি পারফেক্টলি কন্ট্রোল করেন তাহলে কিন্তু এই বিপর্যয়টা সহজেই এড়ানো যায়। আপনি ট্রান্সমিশন লাইনে একটা প্রোটেকশন থাকে, দুই এন্ডে প্রোটেকশন থাকে, জেনারেটরের প্রোটেকশন থাকে, যে কারণে জেনারেটর লোড বেশি বেড়ে গেলে সে ট্রিপ করে চলে যায়। কিন্তু ডিস্ট্রিবিউশন এন্ডটা যদি আনকন্ট্রোলড হয়ে যায় তাহলে তো আপনি কোনো কিছু করেই আর রেহাই পাবেন। আপনি থামেন, উনি যেটা বলছেন ডিস্ট্রিবিউশন লাইনে ওটার জন্য বিদ্যুৎ উৎপাদন এবং এর জন্য লোডের যে কথাটা বলছে, এই লোড নেওয়ার ক্যাপাসিটি থাকছে না, ওনার মুদ্রা কথা যেটা বলছে, আপনি যদি একটু বলেন যে আসলে বিষয়টা কোন জায়গায় উনি যেভাবে বলছেন। না ঠিক আছে, উনি তো খুব একেবারে টেকনিক্যাল স্টাইলে বললেন, আপনার কথাটা খুব সহজবোধ্য হবে গ্রাহকের আমাদের শ্রোতার জন্য। যেমন আপনি যেটা বললেন যে বিদ্যুৎ উৎপাদন করে
সেই বিদ্যুৎ মানুষের কাছে পৌঁছে না। এটাই তো ওনার কথাটা ঠিক ওরকমই। আমি যদি এটাকে এভাবে দেখি যে এটা কোনো পৃথিবীর কোনো জায়গায় পৌঁছে না, কারণ আপনার বিদ্যুৎ উৎপাদনের যে ক্ষমতা থাকে, যেমন সভাপতি প্রশ্ন আসে যে আমরা কিছুদিন আগে 15,000 মেগাওয়াটের, আপনি অফিয়ারও বলছিলেন যে হাতের জিলে আমরা 15,000 মেগাওয়াট সেলিব্রেট করলাম, ওই বিদ্যুৎটা কোথায় গেল? ওই বিদ্যুৎটা কোথায় গেল? 10,000 আর 1,000 না, আপনি তো 10,000 আমি ওইটা না, আমি বলছি হ্যাঁ 10,000 মানে আমি 10,000 নরমালি হয় কি, আমি বলি আপনাকে যে আমার এই 15,000 এর মধ্যে 2,500 মেগাওয়াট আছে ক্যাপটিভ, সো ইট ইজ অলরেডি ইন দা জেনারেশন, সেটা গ্রিডে আসছে না। বাকি যে আমার যে ধরেন 12,500 মেগাওয়াট, সেটার কিন্তু আমি যদি 10,000 পাই, দিস ইজ দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। কারণ আপনার যে ক্যাপাসিটি থাকবে, এই ক্যাপাসিটির মধ্যে কিছু আপনার শিডিউল মেইনটেনেন্স থাকবে, কিছু ফোর্স শাটডাউন হবে, কিছু আপনার রিজার্ভ মার্জিন রাখতে হবে, এবং সেই করেই কিন্তু আপনার জেনারেশন এন্ডে এসে আপনার 10,000 মেগাওয়াট। সো এটা কিন্তু আমরা এখনো যে অবস্থায় আছি খুব খারাপ অবস্থা নেই। এখন যেটা প্রশ্ন হলো যে প্রফেসর শামসুল আলম যেটা বললেন যে এই তাহলে আপনি যদি না পারেন, আপনি তাহলে ডিস্ট্রিবিউশন বাড়াচ্ছেন কেন? আমরা এখন পর্যন্ত আমাদের যে চাহিদা নিরূপণ, যেটা আমরা দেখছি যে আমাদের এই বছরে আমরা যে গত মার্চে লাস্ট করলাম, আমাদের যে সর্বোচ্চ ডিমান্ড যেটা, সেটা হলো 8,500 মেগাওয়াট। এখন এই 8,500 মেগাওয়াট আমার দেওয়ার জন্য আমার এর সাথে 10% যোগ করতে হবে, কারণ জেনারেশন স্টেশনের লস আছে, অক্সিলারি কনজাম্পশন আছে, ট্রান্সমিশন লস আছে, ধরে আমার কিন্তু এসে কিন্তু ওই 10,000টা 8,500 মেগাওয়াট। সুতরাং আমরা কিন্তু ওই দিক দিয়ে খুব আনপ্ল্যান্ড হইতে আনপ্ল্যান্ড হইতে করছে তা বলা যাবে না। এখন যে জিনিসটা হয় যেটা, সেটা হলো যে যদি তাই হয় তাহলে বিদ্যুৎ মানুষ পাবে না কেন? এখন যে জিনিসটা হয় যে আমরা একটা কথা যেটা আমরা সব সময় একেবারে অনেস্টলি স্বীকার করে নেই, যে সেটা হলো যে জেনারেশন খাতে যেভাবে আমরা একটা স্বস্তির অবস্থায় আসছি, আমরা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে এখনো পুরোপুরি ওই স্বস্তির অবস্থায় আমরা আসি না। যে ধরেন আপনি বুঝবেন যে 2009 সালে যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দিয়ে 3,200 মেগাওয়াট ফ্লো করতো, এখন 10,000 মেগাওয়াট ফ্লো করছে। আমি যদি ডাবল যদি ক্যাপাসিটি বাড়াই, তারপরে কিন্তু একটা কনস্ট্যান্ট রয়ে গেছে। সো এটা নিয়ে আমরা কাজ করি, বাট আমাদের টার্গেট হলো যে আপনার 10 জন যদি একবার 24 আওয়ার্স কমফোর্টটা না করে আপনি 15 জনকে যদি রেশনিং করে দেন, তাহলে আমার মনে হয় এটা কিন্তু আমার যে সংবিধানে গ্রামে বিদ্যুৎ দেওয়ার যে দায়িত্ব রয়ে গেছে, আমি মনে করি সেটা যথার্থ হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে বললেন যে কিছু লোডশেডিং করে হলো আমরা যদি সবাইকে যদি সেভাবে বিদ্যুৎ দিই, সেটা আমাদের জন্য না। কিন্তু আমার একটা এখানে প্রশ্ন আছে, আমরা যে জায়গায় থাকি, এটা পুরোটাই হলো টাইলস, দুই পাশে টাইলসের দোকান। একটা টাইলসের দোকানে যে পরিমাণ ব্যবহার হয়, আপনারা এইটা রেশনিং মানে ওরা যে পরিমাণ লাইট ব্যবহার করে, আমার মনে হয় না। আপনি খুব সুন্দর কথা বলছেন যে কেন আপনাদের এখানে মনিটরিং নাই? এই জায়গাটায় আমরা এই যে আমরা গত সপ্তাহে আমরা আসন্ন রমজান উপলক্ষে বিশেষ করে আমরা কয়েকটা সময় কিন্তু আমরা খুব আমাদের মধ্যে ব্যবস্থাপনার কিন্তু ব্যবসায়ীদের উপর চাপ দেন না, আমরা দেই, ব্যবস্থাপনার দুর্বলতা থাকতে পারে, বাট একটা জিনিস বলি, কিছু সময় আমরা কিন্তু অত্যন্ত অ্যালার্ট থাকি, সেটা হলো শেষ মৌসুমে। যার কারণে দেখবেন এবার শেষ মৌসুমে কিন্তু কৃষকের কোনো অভিযোগ নেই, কৃষকরা কিন্তু নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাইছিল। আমাদের ওয়েদার আমাদেরকে সমর্থন করে গেছে, কারণ গরম না হতে ঠান্ডা থাকাতে আপনি বাড়িতে বিদ্যুৎ এরিয়াটা আল্লাহ তো ফেভার করে, কিন্তু এই আমাদের এখানকার টাইলস দোকানগুলো, আচ্ছা আমরা একটা দোকানও আমি সেটাই বলতেছি যে সামনে রমজান এবং গ্রীষ্ম উপলক্ষে কিন্তু আমরা একটা অলরেডি সিদ্ধান্ত হয়েছে যে আপনি তো শুধু টাইলসের কাছে থাকেন, আমি দেখে যে পরিমাণ সিএনজি স্টেশনে যান, আপনি পেট্রোল স্টেশনে যান, আমি তো ওদের দেখছি যে ওরা যে পরিমাণ, ওরা তো তাও একটা রাত্রেবেলা আমাদের জন্য, এরা তো সারাদিন এটা করছে। তাদের টাইলসটা এবং ওই ইয়ার বাজারে ওই কি বলার নাম, পেঁয়াজের বাজারে গেলে দেখবেন লাল কাগজ দিয়ে রাখে যাতে লাল দেখা যায়, মানুষকে ঠকানো। এখন হলো কি দেখেন, এখানে এরা দিনের বেলা দুটো মেজার্স আছে। একটা হলো যে আমরা নজরদারি করলাম, তাকে বললাম যে তুমি, আরেকটা হলো সে বাধ্য হয়ে করবে। আপনি এই জন্যই তো একটা প্রশ্ন এসে যে আপনি যখন কখনো কোনো মানুষ যখন ফ্রি পায় তখন কিছু যথেষ্ট ব্যবহার করে, আর যদি আপনি যেটা কস্ট এফেক্টিভ যদি আপনি দাম দেন,
প্রপার দাম দেন তখন কিন্তু সে কিন্তু কিন্তু আপনি তো জানতে পারেন এই দোকানে এই এলাকা থেকে এই দোকানগুলো কতটা কনজিউম করে। তো যদি কেউ আমি জানি না তাহলে হয় অবৈধ লাইন আছে। একটা লোকের এই যে পরিমাণ এক একটা দোকানের মধ্যে লাইট গুলো ব্যবহার করা হয় সবই হলো লেড বা ইয়াতে এনার্জির ইয়াতে এত লাইট ব্যবহার করা হয় যে এদের কনজাম্পশন কোনো মতেই স্বাভাবিক মাত্রায় পড়ে না। এটা তো আপনাদের বিলে পাওয়া যায়। আমরা এই ভিজিল্যান্ট করছি যে আমরা প্রত্যেকের লোড যে তার স্যাংশন লোড কত সে প্রকৃত কত করতেছে অলরেডি আইডেন্টিফাই হয়েছে এবং চিঠিপত্র গেছে যে আপনার এই লোড আছে আপনি ওই বর্ধিত লোডের জন্য আপনি পেমেন্ট করেন। সেটা হচ্ছে আমার যেটা হলো যে এটা তো আমরা আমাদের যে নজরদারির থেকে সবচেয়ে হলো যে সে নিজে রিয়েলাইজ করুক যে তাকে এটা দাম দিয়ে এই জিনিসটা করতে হবে, ইউজ করতে হবে। এবং সেই কারণে আমি মনে করি যে এইসব বিদ্যুতের একটা যে কস্ট রিফ্লেক্টিভ ট্যারিফ হওয়া উচিত, সো দ্যাট সে যেরকম বাজারে যখন যায় একটা জিনিসের দাম বেশি দেখে সে কিন্তু 1 কেজি কিনতে চাইলেও আধা কেজি কিনে চলে আসে, 10টা কিনতে গেলে সে 5টা কিনে চলে আসে বাজেট মেনটেন করার জন্য। আমি মনে করি বিদ্যুৎ হলো সবচেয়ে প্রেশাস একটা কমোডিটি, এটাকে কমোডিটির মতো দেখা উচিত। দেখলেই তখন এই যে টাইলসের দোকান, কারণ সে তো ব্যবসা করে, আপনার সিএনজি পাম্প, এরা কিন্তু দেখবেন যে তখন দে উইল বি ইফেক্টিভ ইউজার। আদারওয়াইজ এরা ইফেক্টিভ ইউজার হচ্ছে না কারণ আপনারা তাদেরকে চাপ দিচ্ছেন না। মজার ব্যাপারটা হলো আপনারা কাকে চাপ দিচ্ছেন? আপনার সাথে গরিব এলাকার যেগুলা সেই জায়গায় চাপ দিচ্ছেন। আমি বলি আজকে সবার সাথে কথা বলতে গিয়ে জেলাগুলোর সাথে বললো যে ভাই আমরা তো বুঝতে পারিনি, টিপ বুঝি না। কেন বুঝি না? কারণ ডেইলি তো 5-6 ঘন্টার কারেন্ট থাকেই না আমাদের। জেলাগুলো আমাকে বললো কাজে আপনি যে এত বড় বিপর্যয় করছে এটা তো আমরা বুঝতে পারিনি, আপনি বললেন আমরা জানতে পারলাম। তো আমি তখন চিন্তা করলাম তাই তো বলে যে ভাই আমাদের তো এরকম 2-3 ঘন্টা থাকেই না। তার মানে কি জেলা শহরগুলো বলছে, পাবনা বলছে, বগুড়া বলছে, রাজশাহী বলছে, রংপুর বলছে, ঠাকুরগাঁও বলছে, চাঁপাইনবাবগঞ্জ বলছে, কুষ্টিয়া বলছে, এরা কিন্তু আমাকে এই কথাগুলো বলেছে। তখন আমি দেখলাম যে না, ও নিউজ বুঝবে কি করে যে এত বড় বিপর্যয় হয়েছে, কারণ তাদের প্রতিদিনই 3-4 ঘন্টা 5 ঘন্টা থাকে না। না, এটা একেবারে যে ধরেন পুরোটাও সঠিক নয় বলবো না। তবে আমরা হয়েছে কি, আমরা এখন বিদ্যুৎ একসময় যখন 8-10 ঘন্টা ছিল না, আমাদের এটা ইউজ টু হয়ে গেছে। এখন যেরকম বিদ্যুৎ যায় না, আমরা কিন্তু ইউজ টু হয়ে গেছি। যখন 1 ঘন্টাও না যায় তো এটা বলার স্টাইলে চলে আসে যে আমি দেখছি, আমরা এরকম ভেরিফাই করে দেখছি যে না 3-4 ঘন্টা ধরে বিদ্যুৎ যায় নাই। হ্যাঁ গিয়েছে, হয়তো সেটা 1 ঘন্টা, কিন্তু আমার বলার ওই যে পাওয়ার পেতে পেতে আমি যে একটা ইউজ টু হয়ে গেছি, এখন আর 1 ঘন্টা আমাদের কাছে অনেক লম্বা সময় মনে হয়। স্যার কথাটা বললেন ঢাকার, স্যার আপনি বলেন যে শুধুমাত্র ঢাকাটা ঠিক মতো থাকে স্যার, বাইরের গুলো আপনি বলেন যে ওরা যে ওই পর্যায়ে গ্রামগুলো কি অবস্থা? মমতাজ সাহেব যে কথাগুলো বললেন তার মধ্যে কতগুলা কথা বার হয়ে আসে আর কি। যেমন ধর একটা জিনিস উনি নিজে স্বীকার করলেন, নজরদারির অভাব। এই যে আপনি বললেন যে টাইলসের দোকানে একদম মানে আনকন্ট্রোল ওয়েতে এখন এই কন্ট্রোলিং ফ্যাক্টরটা আমাদের শুধু টাইলস না, আপনার কোন জায়গায় রিয়েলি কন্ট্রোল ওয়েতে জিনিস চলে ওইটা আলাপ করলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি বাংলাদেশে খুব অল্প জায়গায় যেটা প্রপারলি মনিটরিং আছে। এই জন্য আমাদের শুধু বিদ্যুতের খরচ যে হচ্ছে তা না, গ্যাসের খরচ বলেন ইনএফিশিয়েন্টলি ইউজ করছে, গ্যাসের অনেক বেশি দাম লাগছে, কিন্তু এটারই হচ্ছে কেন? এখন কথা হলো সামগ্রিকভাবে আপনি যদি দেখেন যে বিদ্যুতের অবস্থাটা, এই যে একটা জিনিস তো এই আলোচনার মধ্যে থেকে ফুটে উঠছে যে আমাদের যে বিদ্যুতের যে প্রোগ্রেসটা হচ্ছে, উৎপাদন বৃদ্ধি হচ্ছে, সেই তুলনায় বিতরণ ব্যবস্থা ট্রান্সমিশন লাইন হচ্ছে না। এবং এইটা যদি না হয় তাহলে তো বিদ্যুৎ বাড়ায় লাভ হলো না। এখন আমরা বলছি যে 15,000 মেগাওয়াট আমাদের উৎপাদন ক্ষমতা, যেটা বললেন হ্যাঁ সক্ষমতা মানে জেনারেশন ক্যাপাসিটি, উনি যেটা বলছেন যে এইটা একটা হিসাব দিয়ে বললেন দিস ইজ লজিক্যাল। কিন্তু একটা জিনিস দেখেন যে আমরা এখন 10,000ও করি না, আমরা তো ধরেন 8,000 কি 9,000 মেগাওয়াট করি। তাহলে এই মানে এই গ্যাপটাতে কিন্তু গ্যাসের অভাবে আপনি বলতে পারবেন কত পরিমাণ বিদ্যুৎ আমরা করতে পারি না, 1000 মেগাওয়াট বা 1,500 মেগাওয়াট। সুতরাং গ্যাসের অভাব আছে একটা, ফলে যে আমাদের যদি জ্বালানি প্রপারলি, জ্বালানির অভাবটা কিন্তু এখন আমাদের একটা প্রাইম ফ্যাক্টর। সুতরাং এই মুহূর্তে আমরা যে পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে পারি আর যে পরিমাণ সক্ষমতা আছে, এর মধ্যে যে গ্যাপটা আছে, দিস ইজ মানে কজ অফ দি ল্যাক অফ ফুয়েলস। এখন এই ল্যাক অফ ফুয়েলস এর বিষয়টা কিন্তু বিরাট বিষয়। আপনি ধরেন আগামীতে আমরা যে প্রজেকশন গুলো করেছি, এই যে মনে করেন এই প্রজেকশন গুলোর মধ্যে আপনি যদি একটু টানেন এর সুতাগুলো, তাহলে আপনি দেখবেন এখানে কিন্তু অনেক গরমিল হয়ে যাচ্ছে। যেমন ধরেন পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান 2010-এ
তারা কি ইয়ে করলেন, হোসেন সাহেব এটা ভালো জানবেন, যে প্রজেকশন হলো যে 2020-এর মধ্যে আমাদের ডিমান্ড হবে কত 24,000 মেগাওয়াট এবং আমাদের জেনারেশন ক্যাপাসিটি 17,000 মেগাওয়াট এরকম ছিল। কিন্তু দেখেন 2016-এ যে রিভাইজটা হয়ে এখন বলছে যে না 13,000 মেগাওয়াট আমাদের। হোসেন সাহেব আমি ঠিক আছে কিনা, মানে 13,000 মেগাওয়াট এখন ডিমান্ড হবে 2020-এ। ফলে এই যে আপনার প্রজেকশন গুলা, এইগুলাও কিন্তু প্রপারলি হয় না। এগুলা একটা প্রজেকশন করা হয়, কি বেসিসে করা হয়, তারপরে এটাকে আবার রিভাইজ করা হয়। রিভাইজ তো হতেই পারে, কিন্তু মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে যে আপনার এই প্রজেকশন অনুযায়ী যদি আপনি মানে ম্যাটেরিয়ালাইজ করতে যান, তাহলে যে পরিমাণ রসদ দরকার আপনার, হোয়ার ইজ দ্যাট? আপনি কি যে প্রজেকশনটা করে রেখেছেন, মানে কোল বেস প্রজেকশন করেছেন, এই কোল কি আপনার হাতের মধ্যে আছে এখন? মনে করেন যে 2010 পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানে আমরা শুনলাম যে 30 সনে অর্ধেক বিদ্যুৎ তৈরি হবে কোল দিয়ে, কিন্তু 16-তে এটা পরিবর্তন হয়ে গেল। এখন কিন্তু আর অর্ধেক বিদ্যুৎ কোল দিয়ে করার প্রশ্নই আসছে না। ডোমেস্টিক কোল দিয়ে কিন্তু অর্ধেকের অর্ধেক হওয়ার কথা ছিল, আর ইম্পোর্টেড কোল দিয়ে বাকি অর্ধেক 25 করে 50। এখন কিন্তু ডোমেস্টিক কোলটা 0 হয়ে গেছে, বা 1 মিলিয়ন বা 2 মিলিয়ন এরকম হয়ে গেছে। ফলে দৃশ্যত আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে জ্বালানির প্রজেকশন, আমাদের যে বিদ্যুৎ প্রোডাকশনের প্রজেকশন, এর সাথে যে জ্বালানি, এইটার বিষয়ে আমরা বিরাট একটা গ্যাপ হয়ে গেছে, এবং এই গ্যাপটা যে কিভাবে মেট করবে সেটা কিন্তু এখনো স্বচ্ছ না, মানে এটা আনক্লিয়ার। স্যার আপনাকে যাওয়ার আগে একটা ফোন নিয়ে নি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরবঙ্গ বৃহত্তর লালমনিরহাট জেলা থেকে বলতেছি। জি বলেন। আমাদের জেলার কথা তো বললেনই না, আমাদের ডিস্ট্রিক্টে যে কিভাবে কারেন্ট আসে এবং যায়, আপনি একটু বলেন যে আসে যায় কতক্ষণ থাকে আর কতক্ষণ যায়, বোঝার উপায় নেই। আমাদের একদিন গেলে একটু ঝড় আসলেই যে কারেন্ট চলে যায়, আর 2 দিন 3 দিন 4 দিনেও কোনো খবর থাকে না, আর কারোর সঙ্গে যোগাযোগ করার মতো কোনো মানে সিস্টেম নাই, অথচ আমরা বিল ঠিকই দেই। হ্যাঁ, তো আমাদের এই বিপদ থেকে কবে উদ্ধার পাবো আমরা? লালমনিরহাট ডিস্ট্রিক্ট, আমরা তো সরল সোজা মানুষ, আমরা কেউ কিছু বলি না, কোথাও বলতে পারি না, আমাদেরকে কেউ দেখেও না। তো এই বিষয়টা একটু নজর দিলে খুব খুশি হব। আপনাদের আপনাকে ধন্যবাদ। এটার জন্য আমাদের বিদ্যুতের কাছে উনি দিবেন। স্যার আপনার কাছে যেটা যাওয়ার আগে উনি যে বলতে জ্বালানির যে বিদ্যুৎ যেখান থেকে তৈরি হবে, জ্বালানির যে প্রক্রিয়াগুলো আছে, সেটা তো একটা, এটার সাথে একটা ফাঁক আছে। হ্যাঁ, যে জ্বালানি আমরা তো বিভিন্ন ভাবে 4টা-5টা ওয়েতে আমরা জ্বালানি এক্সিস্টিং জায়গাতে, যেটা বদরুল ইমাম ভাই বলেছেন, জি, যে আমরা কিভাবে প্ল্যানে বিভ্রান্ত হয়েছি। প্রথমত যে আমরা গ্যাস অ্যাভেলেবল করব, 2 বছর আগেও বলেছে যে আমরা অমুক সালে গ্যাস এসে যাচ্ছে, কোনো সমস্যা নেই। সে কারণে আমরা ডুয়েল ফুয়েল পাওয়ার প্ল্যান করেছি। ডুয়েল ফুয়েল পাওয়ার প্ল্যান করতে যেয়ে দেখা গেল যে মিনিমাম 20 থেকে 30% কস্ট বাড়িয়ে নিয়েছে। এখন ডিজেল দিয়ে চালাবো, গ্যাস আসলে তখন গ্যাস দিয়ে চালাবো। এখন বলা হচ্ছে যে গ্যাস আমরা দিতে পারবো না, এলএনজি আনতে হবে, হাই কস্ট এলএনজি। হাই কস্ট এলএনজি আনতে হলে আমাদেরকে কি করতে হবে? এখনই গ্যাসের দাম বাড়াতে হবে। এইবার আসেন, যদি ডুয়েল ফুয়েল দিয়ে যদি গ্যাস না দিয়ে চালাতে পারি, তাহলে তখন আমি গ্যাস ভিত্তিক 2টা ফুয়েল দিয়ে 100 কোটি 150 কোটি টাকা বেশি দিয়ে কেন পাওয়ার প্ল্যান্টগুলো তৈরি করতে গেলাম? এই প্রশ্নে কি যারা এটা এই প্ল্যানিং এ এই ডিসিশন নিয়ে এই কাজটা করেছে, তারা কি জাতীয় স্বার্থ বা জাতির অর্থ অপচয়ের দায়ে কি তারা দণ্ডিত হবে না? এই প্রশ্নটা আসে। তার মানে এইসব প্ল্যানিং এর ক্ষেত্রে তাদের কোনো দায়বদ্ধতা নেই। আপনি কিছুক্ষণ আগে জবাবদিহিতার কথা বলছিলেন, এই জবাবদিহিতার জায়গাগুলো আমি শুধু বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে না, এই যে বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণের ক্ষেত্রে এইটা আমরা করলাম। এইবার আসেন যে আমি ঢালাওভাবে পাবলিক সেক্টরে 600 মেগাওয়াটের উপরে ডিজেল পাওয়ার প্ল্যান্ট তৈরি করে ফেললাম, যে ডিজেলের বিদ্যুতের দাম এখন উৎপাদন ব্যয় 24 টাকা 25 টাকা পড়ছে। ওয়েস্টার্ন জোনে ডিজেল বিদ্যুৎ তৈরি করতে যেয়ে আজকে টেরি বেড়ে যাচ্ছে। ওপারের আমদানিকৃত বিদ্যুৎ এপারে আনছি, ওরা ওখানকার ডিমান্ড মেটাতে যে আমরা ডিজেল বিদ্যুৎ তৈরি করছি। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ডিজেল বিদ্যুৎ তৈরি করে দাম বাড়াচ্ছে। এখন বিডিবি বলছে যে এই বিদ্যুৎ যদি আমার কিনতে না হতো, তাহলে আমার আজকে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য প্রস্তাব নিয়ে যেতে হতো না। তাহলে এই বিদ্যুৎটা আমরা তৈরি করতে গেলাম। তখন যদি আমি ফার্নেস ওয়েল দিয়ে তৈরি করতাম, ডুয়েল পাওয়ার না তৈরি করতাম, আজকের বিদ্যুতের বাজারটা এই জায়গায় আনতাম না। তাহলে জবাবদিহিতা কে কার কাছে দেবে? এইবার আসেন, বিদ্যুৎ উন্নয়ন ফান্ড তৈরি করলাম, আমরা নিজেরা টাকা দিয়ে তৈরি করলাম।
সেই টাকা দিয়ে যদি পিডিবি বিদ্যুৎ তৈরি করে তাহলে সেখানে 18% কম লাগে কোম্পানি বিদ্যুৎ তৈরি করতে গেলে সরকারি খাতে, কারণ তারা কস্ট প্লাস তৈরি করে, তাদের 12% প্রফিট দিতে হয়, তার সঙ্গে সরকারের ট্যাক্স ভ্যাট আছে। পিডিবি তৈরি করতে গেলে পিডিবিকে প্রফিট দেওয়া লাগে না, সে নো লস নো প্রফিট এই পলিসিতে তৈরি করে। তাকে দিয়ে বিদ্যুৎ তৈরি করাচ্ছি না, ওই টাকা দিয়ে ওই সব কোম্পানিদের তৈরি করে 18% অতিরিক্ত বাড়তি ব্যয় চাপিয়ে দিচ্ছি আমরা তাদের উপরে। এই যে ব্যাপারগুলোকে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে উনি যেটা বললেন যে আমাদের অধিকার, আমাদের অবস্থাগুলো। এখন আসেন যে সরকারি খাতে আমি তেলের দাম আর্টিফিশিয়ালি বাড়ায় রেখে দিলাম, 63 টাকা ডিজেল, ফার্নেস অয়েল 42 টাকা সুযোগ সবাই পাচ্ছে। এদিকে 63 টাকা ডিজেল প্ল্যান্টে পোড়াই আমি অত দামের বিদ্যুৎ বেশি তৈরি করে আমি দাম বাড়াই ফেলছি, সে কারণে আমি তেল বিদ্যুৎ প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা কম ব্যবহার করছে, গ্যাস পাচ্ছি না সে কারণে সে তার উৎপাদন ক্ষমতা কম ব্যবহার করছে। তাহলে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বলে যে আমি তৃপ্তির ঢেকুর তুলছি, তার বাস্তব চিত্রটা কি? এই বাস্তব চিত্রের জায়গায় এইবার আসেন, এই স্বল্প ব্যবহার হওয়ার কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় যে বেড়ে গেল, সেই ব্যয়টা তো পাবলিকের কাছে পাস থ্রো করা যায় না। আপনি উৎপাদন ক্ষমতা দেখাচ্ছেন অথচ বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না, তার জন্য জনগণ বিদ্যুৎ পাচ্ছে না। আপনি এই উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে গেলেন কেন তাহলে? অথচ আপনি বলতেছেন যে আমার ট্রান্সমিশন লাইন ক্যাপাসিটি নেই, অমুক নেই, তমুক নেই। এইবার আসেন তথ্যের ব্যাপারে বলি। তথ্যের প্রশ্নে আসেন, আপনি ডিস্ট্রিবিউশন সেকশনে যান, তাদেরকে বলে দেওয়া আছে আপনার ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে যদি বিদ্যুৎ না পাওয়া যায় তাহলে সেইটা হবে আপনি সিস্টেম ইন্টারাপশন। কিন্তু বাইরের কারণে যদি আপনি বিদ্যুৎ না পাওয়ার কারণে হয় সেটা কোনো রেকর্ডেড নেই। তার মানে তাদের সিস্টেম আনইন্টারাপ্টেড বিদ্যুৎ পায়নি কত, তার ইন্টারনাল ফল্টের কারণে। এক্সটার্নালি যে বিদ্যুৎ আসতেছে না সেইটা রেকর্ডেড থাকলেও সেটা পাবলিশেবল নয়। তাহলে এখন যে কথাটা মাহমুদ হোসেন সাহেব বলছিলেন, আমি নিজে এই সেক্টরের বাংলাদেশে যে কয়জনের নাম বলবেন টিচারদের মধ্যে, আমি তো তার একজন। আমি নিজে জানি না যে রেকর্ডেড ফর্মে পরীক্ষিত একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের সময় ম্যাক্সিমাম ডিমান্ড অ্যাসেস করা হয়েছিল, তারপরে আর অ্যাসেস করা হয়নি। আজকে ম্যাক্সিমাম ডিমান্ড ফুলফিল করতে যেয়ে আমরা কোনো পাওয়ার প্ল্যান্ট 20%, 10%, 15% পাওয়ার প্ল্যান্ট ফ্যাক্টরে চালাচ্ছি। তাহলে আমরা যদি প্ল্যান্ড ওয়েতে, স্ট্যাগার্ড ওয়েতে, রেশনিং ওয়েতে যদি 2 ঘন্টা করে লোডশেডিং দিতাম, আমার দেশের মানুষ মেনে নিত। তাহলে এই ডিমান্ড মিটাতে যে, পিক ডিমান্ড মিটাতে যে আমি পিক পাওয়ার প্ল্যান্ট বাড়িয়ে ফেলেছি প্রায় 60% ক্যাপাসিটি, বেস লোড পাওয়ার প্ল্যান্ট বাড়াইনি। আমি কি এই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকে রেশনাল বলবো, যৌক্তিক বলবো? যেতে হবে, একটা ফোন আছে, তারপরে আপনার সাথে এই বিষয় নিয়ে আমরা পুরো অবশ্যই। হ্যাঁ, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ মুকুল মিয়া। জি। বেড়া, পাবনা। জি, পাবনা। জি, বলেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রাম বিশালিকা। জি, বিশালিকা। আমাদের এখানে 70 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট থাকা সত্ত্বেও আমরা আজ সারাদিনে 3 ঘন্টা বিদ্যুৎ পাইছি সম্ভবত। আর গতকাল ঝড় সাপোর্ট ছিল, মানিয়ে নিছি যে তার মার ছিঁড়ে গেছে, আমরা এটা মানিয়ে নিছি। কিন্তু এদিন বাদেও বিদ্যুৎ 6 ঘন্টা থাকে না, 4 ঘন্টা থাকে না, এভারেজে আমরা মনে করি 8 ঘন্টা পাই না। আমার একটা অনুমানিক, আমি মূর্খ মানুষ, এইভাবে আজকের একটা যে কষ্ট গেছে আমার, সেই কষ্টটা ঠিক আছে। দেখেন, লালমনিরহাট এবং আপনার বেড়া থেকে বলেছে যে তারা অধিকাংশ সময় সেখানে বিদ্যুৎ পায় না। আমি যেটা বলছিলাম যে ওরা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটা কোনোদিন অভিযোগই করে না। 8 ঘন্টা না, এইটা বলে উনি যে কথাগুলো বলেছে যে বিদ্যুৎটা কেন লালমনিরহাটের মতো জায়গাতে বা পাবনা, ওদের তো চাহিদাও বেশি না, বেড়া একটা রাস্তার মাঝখান দিয়ে বেড়া উপজেলা, সেখানে ঢুকছে, তো সেখানে তারা 5-6 ঘন্টা বিদ্যুৎ পায় না। ঠিক আছে, আমার মনে হয় যে লালমনিরহাটের ভাই যেটা বললেন যে সেখানে আসলে অনেক যে খুব লম্বা ডিস্ট্রিবিউশন লাইনগুলো, ইন্টারাপশনগুলো ফ্রিকোয়েন্ট হয়। আপনি জানেন যে আমরা রাজশাহী রংপুরকে নিয়ে একটা আলাদা কোম্পানি করেছি, যেটার নাম হলো ন্যাসকো, নর্থ ইস্ট পাওয়ার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। আমার হেডকোয়ার্টারটা কোথায়? রাজশাহীতে। এবং আমি বিশ্বাস করি যে এই কোম্পানি তার যাত্রা শুরু করছে। আমার ভাইয়ের যে কষ্ট সেটা আগামী 2-1 বছরে গুছে যাবে। আমরা ডিস্ট্রিবিউশন লাইনে প্রচুর প্রজেক্ট নেওয়া হচ্ছে, সে কাজ হচ্ছে। আপনার ভাই তো নিজেই বললেন যে আজকে তো গতকাল ঝড় ছিল, আর আজকেরটা তো ন্যাশনালি এটা একটা। সুতরাং আমার মনে হয় যে এই সমস্যাই দূর হয়ে যাবে, এটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি।
যে এবার আপনি বলেন ডুয়েল ফিউয়েল। প্রফেসর শামসুল আলমের প্রথম একটা দিয়ে আগে আমি শুরু করি, ডুয়েল ফিউয়েলটা পরে যাব। ম্যাক্সিমাম ডিমান্ড নিরূপণ হয় না, এটা ঠিক নয়। আমাদের কিন্তু একটা চাহিদা নিরূপণ কমিটি আছে, আমরা 3 মাস অন্তর অন্তর করি। গত মার্চ মাসে আমরা লাস্ট করলাম, এই মে মাসে আমাদের একটা বেসিসটা খুব সিম্পল, অনেক সাইন্টিফিক। আমরা একটা ফিডার নেই, ওই ফিডারকে ওপেন করে দেই। ওপেন করা মানে হলো যে তার সেই দিনকের জন্য যত বিদ্যুৎ লাগে পুরোটা দেওয়া হয়। এরপরে তো ধরুন আপনার আমরা করে তারপর ডাইভার্সিটি ফ্যাক্টর সাইন্টিফিক ওয়েতে আমরা ডিমান্ড করি। এটা বেসিস বলতে আপনি মানে আমার থেকে ভালো জানবেন যে আমরা যেভাবে ডিমান্ডটা করার দ্বারা সেটা আমরা করি। সুতরাং এটা ঠিক নয় যে আমাদের ডিমান্ড নাই, আমরা ডিমান্ড ছাড়াই করি। আর আরেকটা যেটা বরং বদরুল আলম স্যারকে যেহেতু উনি জ্বালানির কাজ করেন, বিদ্যুতে যেটা উনি বললেন যে 13,000 মেগাওয়াট আমাদের মাস্টার প্ল্যান যেটা বললেন, আমি শুধু একটা কথাই বলবো যে প্ল্যান তো এটা কোরআন হাদিস না, বাইবেল না। আপনি প্ল্যান করছেন না, করছে যখন এর থেকে আর সরা যাবে না। আমি যখন কিছু কিছু জায়গায় সরছে না, হ্যাঁ আবার কিছু জায়গায় সরে যাচ্ছে না, কিন্তু প্ল্যান ইটস এ ডাইনামিক প্রসেস। ইটস এ লিভিং ডকুমেন্ট, ইটস এ ডাইনামিক, ইট শুড বি ডাইনামিক ডকুমেন্ট। আপনি ধরেন 2010-এ যদি 2030-এর দিকে তাকান, আপনি যদি এখান থেকে 1 কিলো দূরে তাকান, আপনি সব ঝাপসা দেখবেন। আপনি যত কাছে যাবেন আপনার কাছে কিছু না। আমি একটু যদি আপনাকে ইন্টারভিউ করতে চান, আমি বলেছি না এটা তো হতেই পারে, এটা তো অবশ্যই ডাইনামিক, এবং এর পরেও যে এটা চেঞ্জ হবে না তাও না, এটা হবে। কিন্তু যেমন একটা জিনিস আপনারা যেটা বললেন প্রথমে যে 2010-এ 50% অফ দ্য ইলেকট্রিসিটি আমরা প্রজেক্ট করছি কয়লা দিয়ে হবে, আমি বলছি সেখান থেকে ডোমেস্টিক কয়লা। ঠিক আছে, আমি বলছি আমরা যখন 2010-এর মাস্টার প্ল্যান করি, আমাদের প্ল্যানে ছিল যে আমরা ডোমেস্টিক কয়লা উঠাবো, ইম্পোর্টও করব। সো ন্যাচারালি 50-50 ছিল। এখন আমরা দেখছি যে না, আমাদের সহসায় হয় নাই যে আমাদেরকে ডোমেস্টিক কয়লা, যেহেতু আমাদের হলো প্রথম সবার আগে হলো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আপনি জানেন যে নর্দার্ন বেল্টে যে কয়লা, সেটা কিন্তু আবার ধানের একটা বড় একটা হাব। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা সাইন্টিফিক ওয়েতে সেই কয়লা উঠাতে না পারবো, আমরা ওটা থেকে আমাদেরকে বিরত থাকতে হচ্ছে। সুতরাং আমাদেরকে প্ল্যানটাকে রিভাইজ করতে হয়েছে। আমরা সেই কারণে পিএসএমপি 2016 যেটা করেছে, সেখানে আসছে যে 2041 সালে 35% আসবে কয়লা থেকে এবং 35% আসবে গ্যাস থেকে। সুতরাং সেটা আমাদের ওইভাবে নিশ্চিত যে গ্যাস থেকে আসতে পারবে, কিন্তু আমাদেরকে তো সব জায়গা থেকে এখন না, আমাদের তো এখন 62% আমাদের ডোমেস্টিক গ্যাসে আছে। আমরা তো এলএনজি আনছি, দ্যাট ইজ অলসো গ্যাস। কিন্তু এলএনজিটাকে কস্টলি, তখন কি হবে? না, এখন শুনেন, একটা জিনিস হলো যে আপনি যদি ইফ ইউ লুক ব্যাক আপনার 10 years from now, বিফোর নাও, আপনি যে কমোডিটির কথা চিন্তা করেন, আর যেমন আমি মাঝে মাঝে খুব করে বলি, যেমন আমি অফিস আর বাসা আর হলো সামাজিকতা, আমার স্মরণে আছে ডিমিনালি 13 টাকা। এখন ডিমিনালি কথাটা আমার বউ জানে, আমি জানি না, এটা হলো বাস্তব কথা। ঠিক আছে। সো আপনার বিদ্যুৎ মানুষের দেখেন $550 ছিল পার ক্যাপিটা ইনকাম, এখন 1500। মানুষের বাইং পাওয়ার বাড়তেছে, মানুষের বিদ্যুৎ দরকার, বিকজ মানুষ এখন তার যে আগে যার হয়তো একটা 14 ইঞ্চি টিভি ছিল, এখন সে এলইডি টিভি 24 ইঞ্চির কিনতেছে। বাইং পাওয়ারই বাড়ায়নি, বাইং সব ধরনের জিনিসই মানুষের মধ্যে চাহিদা থেকে সবকিছু বেড়েছে, আর্থিক অবস্থা। আমি মনে করি যে এটা মানুষের হিউম্যান টেন্ডেন্সি, কিন্তু আপনি অ্যাডাপ্ট করে না। মানুষের অ্যাডাপ্টিবিলিটি এটা একটা হিউম্যান নেচার, সেটা সে অ্যাডাপ্ট করে। কিন্তু ডুয়েল ফুয়েল যেটা বলছে এবার আসি ওটাতে। এখন বরং আমি বলবো বিনয়ের সাথে প্রফেসর শামসুল আলমকে, বরং আজকে উল্টা সিনারিও চিন্তা করেন, এটা যদি ডুয়েল ফুয়েল না করে শুধু গ্যাস করা হতো, তাহলে কি অবস্থা হতো? সব শাটডাউন হয়ে যেত। সুতরাং আমি মনে করি যে বরং জুডিশিয়াসলি অত্যন্ত সুপরিকল্পিত এটা করা হয়েছে, কারণ আমরা উই আর এক্সপেক্টিং দ্যাট 2 years from now we'll be having LNG। তখন কিন্তু এই প্ল্যানগুলো কিন্তু আমার গ্যাস আমি চালাতে পারবো না, কিন্তু আমার কিন্তু অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টটা থাকে না। ডিজি মহোদয়, পাওয়ার সেল, আমি বলি, উনি যে কথা বলছেন ওর সাথে কিন্তু উনি আরেকটা জিনিস জুড়ে দিয়েছেন, মানে যেটা বলছেন যে পাওয়ার সেল এরিয়ার জন্য, যে ওনার যে কথাটা উনি যেভাবে বলছেন যে না, আপনি বলেছেন এইটা এখানে চলে গেছে, আপনি বললেন যে ঠিক আছে এই জায়গাতে ডুয়েল ফুয়েল না থাকাতে এটা আমরা বেঁচে গেছি। এখন কথা হলো যে তখন যেটা হবে, এই পুরো জায়গাতে তো কস্টিংটা তো বেড়ে যাচ্ছে না। এখন শুনেন, প্রথম কথা হলো কি, কস্ট অফ হ্যাভিং ইলেকট্রিসিটি অ্যান্ড কস্ট অফ নো ইলেকট্রিসিটি, আমাকে কিন্তু সেটা দেখতে হবে। আজকে যদি আমাদের এই যে ধরেন আমরা যত কিছু বলি, আমাদের যে এই যে পার ক্যাপিটা ইনকাম, রিজার্ভ, আমার এক্সপোর্ট ইম্পোর্ট কেন বাড়ছে? এই কিন্তু ড্রাইভিং কিন্তু ফোর্স হলো কিন্তু ইলেকট্রিসিটি। আপনাকে সুতরাং
আপনার খেয়াল আছে কিনা, আপনারা তো যেহেতু প্রবীণ সাংবাদিক, না। যে 2008-9 যখন যে অবস্থা যে আসছে, মানে বলছে কি, মানে ইজ নো, আমরা বিদ্যুৎ চাই, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বলছে, বিজনেসম্যানরা বলছে আমরা বিদ্যুৎ চাই। এখনো ইন্ডাস্ট্রিয়াল বলছে চট্টগ্রামের অধিকাংশ এবং তাই না? এই সিলেটের ইয়ারা সুতরাং তারা বিদ্যুৎ অনেক বড় বড় কারখানা চালু করতে হাজারি করে তো যারা বলতেছে তারাও তো বিদ্যুৎ সুতরাং আপনাকে বিবেচনা রাখতে হবে যে মানুষকে আপনার বিদ্যুৎ দিতে হবে। তাই বলে আপনার যদি সাউথ কোরিয়ার কথা ধরেন, জাপানের কথা ধরেন, তাদের কিন্তু গ্যাসও নাই, কয়লায় নাই, তারা ইম্পোর্ট করে মানুষ দিচ্ছে না। আপনি যদি বিদ্যুতের ট্যারিফের কথা বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট ট্যারিফ ইন বাংলাদেশ। নামটা কি জানি? দিস ইজ দ্য রিয়ালিটি। আমরা এগুলি বলতে চাই না। ওই যে শামসুল আলম স্যার যেরকম খালি অংশটুকু বলছে যে ডুয়েল ফেল হয়ে উল্টা একেবারে গজব হয়ে গেল, দাম বেড়ে গেল, কিন্তু এই কথা চিন্তা করলো না যদি ডুয়েল ফেলটা না হতো এখন তো গ্যাসের আমরা আমার এগুলো বলতে কথাটা পারতাম। এর সঙ্গে আচ্ছা, আমার শেষ পর্যায়ে আপনি শেষ কথাটা বলেন। আমার প্রশ্ন উনি একটি তো উল্টোটা বলেছেন। জি। যে 2009 সালে সরকার যখন ক্ষমতায় আসলো তখন বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকে বিদ্যুৎ ব্যবসা নিয়ে সরকারের কাছে চলে গেল এবং সরকার 6 মাস ফাইলটা পেন্ডিং রাখলো। সেই ফাইল মতামতের জন্য বিআরসিতে আসলো, সেই ফাইলটা দেখা আমারও সুযোগ হয়েছিল। আমি সেইখান থেকে আফসোসের সুরে বলতে চাই যে ওই যে ব্যবসায়ীদের হাতে দিয়ে দেওয়া হলো, তারা তাদের মতো করে এটা ব্যবসা বানিয়ে নিল আর আমাদেরকে জিম্মি করলো, সেখান থেকে সরকার আর বের করতে পারলো না। আপনার একটা কথা তার আমার থেকে মনে আছে, যদি কম আমি শেষ মিনিটে আছি এখন এই ইয়াতে, আপনি আমাকে মানে উনি যে কথাটা বলেছেন যে ব্যবসায়ী ইয়াতে, উনি একটা কথা বলেছেন যে পিডিবি যেটাতে নো প্রফিট নো লস ইয়াতে যেটা করতে পারতো, কিন্তু ওদের কাছে দেওয়াতে 15 থেকে 20% নিয়ে আমাদের 18% মানে অফিসিয়াল। এটার ব্যাখ্যাটা কি? না শুনেন, একটা জিনিস হলো যে প্রথম যেটা উনি বললেন যে গ্যাস পাওয়ার যে ডেভেলপমেন্ট ফান্ড, লাস্ট মিনিট আছে, আমি লাস্ট মিনিটে এই ডেভেলপমেন্ট ফান্ডের টাকা দিয়ে কিন্তু পৃথিবীকে আমরা বিভিন্ন সাউথ করতে দিয়েছি। সুতরাং এই টাকা কিন্তু আমি প্রাইভেট সেক্টরকে দিই নাই। সো অলরেডি দিস ইজ ইন দ্য প্রসেস। কিন্তু দুর্ভাগ্যজনক কিন্তু আমরা কিন্তু খুব একটা ব্রেক থ্রু করতে পারি নাই। প্রাইভেট সেক্টর কে বললো বিভিন্ন সাউথ তাদের প্ল্যান না তাহলে আপনি প্লিজ আপনি আরে বিভিন্ন সাউথ কার কথা হচ্ছে? বিবিয়ানা সাউথ আর তার ডেভেলপমেন্ট প্ল্যান দুটো আলাদা জিনিস, দুটো আলাদা জিনিস। এই যে আপনি হোসেন সাহেব যেটা বললেন যে আমাদের যে গ্যাস, এইটার বিকল্প হিসেবে এলএনজি, দেখেন এইটা কি ইনএভিটেবল ছিল? অবশ্যই ছিল না। কারণ আপনি জানেন যে বাংলাদেশে এখনো সিগনিফিকেন্ট গ্যাস আছে যেটা আবিষ্কৃত না। সুতরাং আপনি যদি এক্সপ্লোরেশনে চলে যান তাহলে কিন্তু এটা সলিউশনে আসতো। আপনার এইরকম তো যাচ্ছে, বন্ধ তো করে রাখে, গত 10 বছরে তো যাইনি আমরা। এখন কথা হলো যে আমরা দেখেন আমরা সেটা জায়গা থেকে করছি, $3 আমরা $12 এনএনজি চলে যাচ্ছি এবং এই $12 এনএনজি বা এখন ধরেন $8 এনএনজি পাওয়া যাবে, কিন্তু অয়েল প্রাইস ইজ ভোলাটাইল। আপনার 5 বছর পরে হঠাৎ কি হবে কেউ জানে না। কিন্তু আমরা তো এক্সপ্লোরেশন বন্ধ করে নাই তো, বন্ধ নাই তো, বন্ধ তো প্র্যাকটিক্যালি বন্ধ আছে। এই হিসেবে আমি মনে করি যে গত 10 বছরে আপনি 10টা কূপ করেন নাই, এটা কোনো এক্সপ্লোরেশনই নেই। এখন শোনা যাচ্ছে ওয়েল বাংলা সরকার একটা বড় রকমের প্ল্যান দিচ্ছে, কিন্তু ইট ইজ টু লিটল টু লেট। মানে আমরা এই উত্তর কেন পাচ্ছি না যে আমরা গত 5 বছর 10 বছরে যদি এই এফোর্টটা দিতাম। না আপনি তো জানেন যে অনেকে দিয়েছে, তারা মানে আমরা তো পিএসসি তো হয়েছিল না, পিএসসি আপনার সেই পরিমাণ হয়নি, সেই পরিমাণ হয়নি। ডিজিবোধের একটা কথা বলি, পেট্রো বাংলা সবসময় জন্য অভিযোগ করছে আমাদেরকে ওই পরিমাণ টাকা দেওয়া হয় না। গ্যাস উন্নয়ন তহবিলে তাদের টাকা আছে, ঘটনাটা কিন্তু অন্য জায়গায়। ওরা যেটা বলছে আমি বলি ঘটনা কোন জায়গায়? ইট ইজ এ ব্যুরোক্রেটিক রেড টেপ বা ট্যাংলিং যেটা বলে। আমি সবসময় বলি দেখেন গ্যাস অনুসন্ধান যখন সাগর বক্ষ ডিফাইন হয়ে গেল আমাদের এই যে 12 সনে, আমরা তো বিজয় উৎসব করলাম, দ্যাটস ফাইন। কিন্তু এরপরে যে মিয়ানমারকে দেখেন, এরপরে সিরিয়াসলি তারা এক্সপ্লোরেশন নেমে একের পর এক গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে যাচ্ছে। আমাদের এখানে হলো কি, ওয়েল পেট্রো বাংলা মনে করলো আমরা ফার্স্ট একটা মাল্টিক্লাস সার্ভে বলে আমরা একটা সার্ভে করে নেব, তারপরে আমরা বিদেশি কোম্পানিকে ইনভাইট করবো ওই রেজাল্টের বেসিসে। এখন এই সার্ভেটা 1 বছরের হয়ে যাওয়ার কথা ছিল, দেখা গেল টেন্ডার দিয়ে একটা কোম্পানিকে, যোগ্য কোম্পানিকে এক্সপার্ট কমিটি দিয়ে করা হলো, ওইটা আটকায় গেল প্রধানমন্ত্রীর দপ্তরে। দ্যার ইজ সামবডি হু হ্যাজ দ্য পাসল যে তারা ফাইল আটকায় দেখতে পারে। এই সামবডিটা ইজ ভেরি মিস্টিরিয়াস। এবং ওইটা দেখেন, ওইটা কিন্তু আসলো না, আসলো ফেরত রিটেন্ডারিং হলো। ইভেন দ্যাট ডিড নট ওয়ার্ক। তার মানে যেই কাজটা 1 বছরে হয়ে যাওয়ার কথা ছিল, বিদেশি কোম্পানিগুলো চলে আসার কথা ছিল, দ্যাট ওয়াজ স্টপ সামওয়্যার বিকজ অফ দিস মানে ইন্টারনাল। আমরা আজকে আমরা ইয়া করলাম না। আর উনি আমাদের অতিথি ছিলেন, উনি যেহেতু অনেক কিছু বুঝতেন, আমরা ওনার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করলাম। তো আপনাদেরকে ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে গেছে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।